উচ্চকক্ষ এবং নোট অফ ডিসেন্ট দুটো জিনিস আমি একেবারে বলি। হ্যাঁ, একটা যদি হয় যে এই সিদ্ধান্ত মানে পুরো জিনিসটা ডিপেন্ড করছে যে কি পদ্ধতিতে বাস্তবায়ন আপনি করছেন সনদের বিভিন্ন বিষয়ের। একটা যদি হয় যে এই সরকারই বাস্তবায়ন করবে, যেগুলো নোট অফ ডিসেন্ট থাকুক বা না থাকুক, আমি এই সরকার সিদ্ধান্ত নিল কোন পদ্ধতি সেটা আমরা পরে আলাপ করি, কিন্তু এই সরকার সিদ্ধান্ত নিল যে আমরা বাস্তবায়ন করে যাব, পরের সরকার শুধু ওটাকে ফলো আপ করবে, অন্য কোনো কাজ নেই, তাহলে একরকম ব্যাপার। আরেকটা যেটা, যে রোডম্যাপে যাওয়া হচ্ছে, যে শুধু যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেটাই না, যেগুলোতে এমনকি ঐক্যমত্য হয়েছে এগুলোও কিন্তু পরবর্তী পার্লামেন্টে পাঠানো হচ্ছে। খেয়াল করে দেখেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। যে তার মানে হচ্ছে শুধু আমি বলবো যে শুধু নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ছে বা প্রশ্নের মধ্যে পড়ছে তা না, যেগুলো নিয়ে ঐক্যমত্য হয়েছে সবার সেগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ছে। কারণ আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন ধরেন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না, এটা সবাই একমত, কিন্তু আপনি এটা বাস্তবায়ন করবেন পার্লামেন্টে। ঠিক আছে, এখন পার্লামেন্টে গিয়ে আপনি বললেন যে ওই পার্লামেন্ট তখন একটা নতুন এনভায়রনমেন্ট, তখন তারা ওখানে আলোচনা তুললো যে মাননীয় স্পিকার, এটা তো আগে একটা অন্য একটা কনটেক্সটে আলোচনা হয়েছে, এখন একটা নতুন পার্লামেন্ট এসছে, এই পার্লামেন্টে আবার খোলামেলা এগুলো নিয়ে আলাপ হওয়া উচিত। এবং তখন আপনি 2/3 যেহেতু একটা দলের কাছে থাকে এই কারেন্ট অ্যারেঞ্জমেন্ট আপনি বদলাচ্ছেন না, আগের অ্যারেঞ্জমেন্ট, এবং সেখানে দেখা গেল 2/3 সংসদ সদস্যই বললো যে না, এই যে দলের প্রধান আর সরকার প্রধান এক ব্যক্তি হতে পারবে না, একজন ব্যক্তি 10 বছরের বেশি হতে পারবে না, এগুলো আসলে বাংলাদেশের বাস্তবতা বিবর্জিত, সুতরাং এগুলো আসলে আইন হিসেবে অনুমোদন করা যায় না। এবং 2/3 যদি তখন এটার বিরুদ্ধে দাঁড়ায়, তখন আপনি কীভাবে এটা বাস্তবায়ন করবেন? এটা হচ্ছে মেজর প্রশ্ন। শুধু দেখেন, আমি যেখানে প্রশ্নটা করছি, এটা যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে ওগুলো তো ওই সরকার বাস্তবায়ন করবেই না, কারণ সে শুরুতে আপনাকে বলবে ভাই এটাতে আমার শুরুর থেকে এটা নিয়ে আপত্তি আছে। সে তো অনেস্ট তার জায়গা থেকে, আপনি তাকে রাস্তাটা করে দিচ্ছেন, আপনি কেন এইভাবে রাখতেছেন? এটা হলো ভুল পদ্ধতিতে হাঁটার কারণে। কনস্টিটিউশন নিয়ে একটা খুব প্রধান কথা হচ্ছে, কনস্টিটিউশন মেকিংয়ের ক্ষেত্রে কারেক্ট পদ্ধতি আপনাকে 70% সফল করে ফেলবে, আর ভুল পদ্ধতি আপনাকে 70% বিফল করে ফেলবে আগে থেকেই। এই যে দেখেন, আমি যে প্রশ্নটা তুললাম, যেগুলো নিয়ে একেবারে বিয়ন্ড ডিসপিউট ঐক্যমত্য হয়েছে, সেগুলো কিন্তু আপনি অনিশ্চয়তা ফেলে দিচ্ছেন এই প্রক্রিয়ায়। তখন ওই টু থার্ড যেটা বলবে সেটা মানা ছাড়া আপনি কী করবেন তখন? ওটা তো পার্লামেন্টে তো আপনিই বলে রেখেছেন যে 2/3 ইয়ে ছাড়া হবে না। হ্যাঁ, এই কারণে এই পদ্ধতিটার প্রতি আমার ইমান নেই, যে পরবর্তী সংসদ। এবং আমি মনে করি যে বেশ কয়েকবার সেই আপনার ঈদের আগে প্রধান উপদেষ্টার ভাষণ, তারপর লন্ডনে গিয়ে বলা, দেশে এসে বলা, এবং এই যে জুলাই ঘোষণাপত্রের মধ্যেও এই কথাটা এভাবে রাখা, যে তারা দেখবেন যেটা সবচেয়ে বড় সমস্যা করছে, স্প্রেডশিটে সনদ বাস্তবায়নের 6টা পদ্ধতির কথা বলা হয়েছে। এটা যেমন অধ্যাদেশের মাধ্যমে, গণভোটের মাধ্যমে, নির্বাচনকালীন গণভোট, নির্বাচনের আগে গণভোট, গণপরিষদ কাম পার্লামেন্ট, এবং নির্বাচনের পরে সংসদে। এই হলো 6টা পদ্ধতি। আপনি কিন্তু এখন ইয়েট টু ডিসাইড কোন পদ্ধতিতে সংস্কার হবে। আগে আমি সংস্কারের চেকলিস্টটা তৈরি করেছি কমিশনে বসে, এরপর আমি সিদ্ধান্ত নেব যে সবার সাথে আলাপ করে যে কী পদ্ধতিতে আমি বাস্তবায়ন করবো। এইখানে কিন্তু এখন আলাপ পৌঁছাই নাই। তার আগেই কিন্তু সরকার প্রধান, যিনি আবার ঐক্যমত্য কমিশনের সভাপতি, তিনি ইতিমধ্যে একটা পদ্ধতির প্রতি, দ্যাট ইজ নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে, এটার প্রতি তার মৌখিকভাবে তার পক্ষপাত দেখিয়ে ফেলেছেন, এবং অফিসিয়ালি ঘোষণাপত্র একই কথা লিখেছেন। এখানেই বড় একটা ঝামেলা আসলে তৈরি হয়ে গেছে, এবং এখানে এইটা যদি আপনি সমাধান না করেন, তাহলে কিন্তু সামনের পথটা স্মুথ না। মানে ইলেকশন, আমরা বলছি কি যে আমরা যে কথাটা শুরুর থেকে তর্ক করছিলাম যে পরবর্তী পার্লামেন্টে সংস্কার হবে, ব্যাপারটা তা না। সংস্কারের ভিত্তিতে পরে পার্লামেন্ট গঠিত হবে। যে প্রশ্নটা আপনি করলেন যে তাহলে কি আমরা যদি এই সংবিধানের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে কি আমরা এটাকে বৈধতা দিতে পারবো কি না? আপনি যদি এই সংবিধানকে অলরেডি ফ্যাসিস্ট সংবিধান বলে থাকেন, তাহলে এই সংবিধানের অধীনে নির্বাচন তো একটা ফ্যাসিস্ট স্ট্রাকচারের অধীনে নির্বাচন, সিম্পল। তাহলে সেটার বৈধতা থাকবে কি না আদৌ? বা এটাকে যদি এখন অনেকে শেখ হাসিনার সংবিধান বলেন, তো শেখ হাসিনার সংবিধানের অধীনে নির্বাচন করলে সেই নির্বাচন হবে, কিন্তু গণতন্ত্র হবে কি না, বা বৈধতার লেজিটিমেসি থাকবে কিনা, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন বা আশঙ্কা তোলা যাবে। কিন্তু মেজর যেটা আমি কথা বললাম, পার্লামেন্টে গিয়ে সংস্কার করা, প্রথম কথা হচ্ছে ওটাকে সংস্কারই বলা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে সংস্কারগুলো কমপ্লিটলি অনিশ্চিত হয়ে যাবে। ঠিক আছে, এবং শুধু নোট অফ ডিসেন্ট যেগুলো হয়েছে সেগুলো না, সেগুলো তো একদম তখন পুরোপুরি সিন আউট হয়ে যাবে। যেগুলো ব্যাপারে ঐক্যমত্য হয়েছিল এই লম্বা সময় আলাপ আলোচনা করে, সেগুলো সেখানে গিয়ে নতুন নতুন আবার চ্যালেঞ্জের মুখে পড়বে। এই সমস্যাগুলো সামনে আসছে। ফলে এটার ব্যাপারে, এবং এটা কেন সরকার এই পদ্ধতির ব্যাপারে একটা পদ্ধতির প্রতি তার বায়াসনেস দেখাচ্ছে, এটা কিন্তু খুবই সন্দেহজনক।